আসসালামু আলাইকুম। আজকে আমরা জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে খুব শর্টে একটা রিক্যাপ ভিডিও বানাবো অল্প সময়ের মধ্যে। যেগুলো লাগবে শুধু সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমেই বলে দেই যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে চারটা। সেটা হচ্ছে 1 নাম্বার ওই হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট এবং হ্যালোফাইটের ওই যে বৈশিষ্ট্য বা উদাহরণ ওইগুলা। তারপরে 2 নাম্বার যে ইম্পর্ট্যান্ট টপিক আছে সেটা হচ্ছে 6টি প্রাণী ভৌগোলিক অঞ্চলের যে কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা। তারপরে আছে হচ্ছে বিলুপ্তপ্রায় কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ, এগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে আছে হচ্ছে লাস্টে ইনসিটু এবং এক্সিটু এর যে এর ভিতরে যে অন্তর্ভুক্ত যেগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। সো চলে আসি আমরা পড়াই। এখান থেকে লাগবে হচ্ছে যে রেইটার নামক জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। সো ইকোলজি শব্দটি ব্যবহার করেন কে? অ্যান্সার হবে রেইটার। সাথে সাথে আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে স্পেসিস বা প্রজাতি, এই স্পেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে জন রে 1686 সালে। সো আশা করি বুঝতে পারছো যে ইকোলজি শব্দটি ব্যবহার করেন হচ্ছে রেইটার এবং স্পেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জন রে। এবার আসি নেক্সট পেজে। নেক্সট পেজ থেকে আমাদের পড়তে হবে মূলত এই বইয়ে তেমন কিছু নাই এক্সট্রা রাইটার বা এক্সট্রা ইনফো যদি বলি। সো এখান থেকে এটা তো মেইনলি প্রজাতি বা স্পেসিস নিয়ে আলোচনা হচ্ছে। সো প্রজাতি হচ্ছে আর্নেস্ট মায়ারের মতে প্রজাতি হচ্ছে প্রজনন বৈষম্যতা সম্পন্ন একদল জীবগোষ্ঠী, বা ইংলিশ হচ্ছে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অর্গানিজমা গ্রুপ। সো এটা আমি লিখে দিই এখানে। এটা হচ্ছে আর্নেস্ট মায়ারের মতে। আর্নেস্ট বা এভাবেও লেখা হয় আর্নেস্ট মায়ার। সো আর্নেস্ট মায়ারের মতে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অর্গানিজমা গ্রুপ অর্থাৎ প্রজনন বৈষম্যতা সম্পন্ন একদল জীবগোষ্ঠী হচ্ছে প্রজাতি। আর এখান থেকে পড়ার মতো আছে সাদা পাট এবং তোষা পাট, এটার বৈজ্ঞানিক নাম। সো আমরা সাদা পাটের বৈজ্ঞানিক নামটা যদি মনে রাখি তাহলে তোষা পাটের বৈজ্ঞানিক নামটাও ইজিলি এমসিকিউতে অপশান দেখলেই আমরা মনে রাখতে পারবো। সো আমরা জানি পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। এটা মেইনলি সাদা পাটেরকেই বোঝায়। সো এখানে ক্যাপসুলারিসের ক্যাপসুল দেখেই আমাদেরকে বুঝতে হবে যে তার সাদা পাট। কারণ ক্যাপসুল কি হয়, ওষুধের ক্যাপসুল তো সাদা হয়। তো এইভাবে মনে রাখতে পারো যে কর্কোরাস ক্যাপসুলিস সাদা পাট, কারণ ক্যাপসুল হচ্ছে সাদা হয়। তো বাকি থাকছে তো এই যে অলিটোরিয়াস, অলিটোরিয়াস হবে তোষা পাট। তারপরে আসি নেক্সট পেজে দেওয়া আছে যে প্রজাতি। সো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর বা সর্বনিম্ন একক। এটাকেই মৌলিক স্তর বা ট্যাক্সন নামে অভিহিত করা হয়। সো আমরা তো জানি এটা জুলজি বইয়ে ছিল ফার্স্ট অধ্যায়ে। এখন আসি আমরা বাংলাদেশে প্রজাতির সংখ্যা। সো এটা কয়েকটা না পড়লেই নয়। আমি বলছি যে প্রথমটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা কি জানি, অণুজীব অধ্যায়ে দেখেছি, অণুজীব অর্থাৎ 4th চ্যাপ্টারের সেকেন্ড পার্টে, যে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। সো এককোষী প্রাণীর ক্ষেত্রে এখানে এক, সো প্রথমে এক শেষেও এক, সো 171। এমন না যে 171 মনেই রাখতে হবে, মনে রাখলে ভালো। তবে তোমরা যদি অপশান দেখে মনে রাখতে পারো সেটা আরও মেবি ভালো হবে। কারণ এমন না যে আমার শুধু এই একটা চ্যাপ্টারই, একটা অধ্যায়ই আছে পরীক্ষায় অনেকগুলা চ্যাপ্টার সমন্বয়ে তোমার পরীক্ষাটা হবে। সো ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, তাই প্রথমে এক শেষে এক। তারপরে ব্যাকটেরিয়ার আগে সায়ানো অ্যাড করলে সেটা হয় সায়ানো ব্যাকটেরিয়া। তো সায়ানোতে কটা অক্ষর? 3টা অক্ষর, সা আ নো। তো সায়ানো 3টা অক্ষর, তাই এখানে 300। ব্যাকটেরিয়া এককোষী, তাই সামনে এক পেছনে এক। আবার সায়ানো ব্যাকটেরিয়ার আগে 3টা অক্ষর, তাই 300।
তারপরে শৈবাল ছত্রাক, এগুলো তোমরা মনে রাখতে পারো যেভাবে পারো। তারপর আছে ব্রায়োফাইটা। সো এখানে ব্রায়ো, এটা দিয়ে মনে রাখতে পারি বাই। বাই মানে কি? ডাই। ডাই মানে দুই, বা বাই মানে ডিরেক্ট দুই। সো সামনে থাকবে দুই এবং শেষে আছে ফাইটা। ফাইট এবং এইট একটা মিল আছে। সো এখান থেকে বাই, এখান থেকে এইট, সো 2 এবং 8 শেষে থাকবে। তারপরে নগ্নবীজি উদ্ভিদের 5টা, এটা নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের 7 নম্বর চ্যাপ্টার তোমরা পড়ে এসেছো, এই দুইটা ইম্পর্ট্যান্ট। সো নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা 5টি। তারপরে আসি জীবগোষ্ঠী বা পপুলেশন। এটা সংজ্ঞাটা জানো, একই সময়ে একই প্রজাতির একদল জীবকে বলা হয় জীবগোষ্ঠী। আর এই জীবগোষ্ঠী নিয়ে একটা উক্তি আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ডসের মতে এটা একটা স্বনিয়ন্ত্রিত পদ্ধতি। তো পরীক্ষা আসতে পারে উক্তি দিয়ে যে জীবগোষ্ঠী বা পপুলেশন একটি স্বনিয়ন্ত্রিত পদ্ধতি, এটার প্রবক্তাকে বা এটি কে দিয়েছেন, সেক্ষেত্রে অ্যান্সার হবে এডওয়ার্ডস। তারপরে আসি, আচ্ছা ওই পাশে একটা মিস হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে যে ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য হচ্ছে 4টি: জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসন ও অভিপ্রয়াণ। এটা অনেক সময় আসে, এটা মনে রাখবে। তো তারপরে আসি এই পাশে, এখানে পড়ার মতো শুধু সংজ্ঞা আছে, সেটা না পড়লেও হয়, তো এক নজর দেখে রাখা ভালো। এই যে এখানে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, আর বায়ো মানে তো জীব। তারপরে এই যে হাইড্রোস্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল। তারপরে অ্যাটমসফিয়ার, অ্যাটমো, এটা তো মানে হচ্ছে অ্যাটম মানে কি? বায়ু। সো স্ফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। এভাবে কিছু সংজ্ঞা নামের ইংলিশ ওয়ার্ডের মধ্যেই সংজ্ঞাটা লুকিয়ে থাকে, সেটা তোমরা পড়ে নিবে। দেন তারপরে আসি এই যে 4 নাম্বার স্তর বিন্যাস। স্তর বিন্যাসের এখানে দেওয়া আছে যে বন সম্প্রদায়ের কিছু স্তর বিন্যাস দেওয়া আছে, সেগুলো হচ্ছে ওভার স্টোরি স্তর। সো ওভার মানে কি? অনেক উঁচু বা অনেক উপরে, সবচেয়ে উঁচু স্তর বা বৃক্ষগুলো নিয়ে স্তর গঠন করে থাকে। তারপরে আন্ডার স্টোরি হচ্ছে, আন্ডার মানে কি? ছোট। সো ওভার স্টোরি থেকে একটু ছোট। সো ওভার স্টোরি থেকে কম উচ্চতার বৃক্ষ প্রজাতিগুলো নিয়ে এই স্তর গঠিত। তারপরে হচ্ছে ট্রান্সগ্রেসিভ স্তর। সো ট্রান্সগ্রেসিভ মানে হচ্ছে ছায়াপ্রিয় উদ্ভিদ প্রজাতি নিয়ে এই স্তরটা গঠিত হয়। তারপরে আছে চারা স্তর, এটা তারপরে ভূসংলগ্ন স্তর। এই যে কোন স্তরে প্রচুর হিউমাস থাকে? সো ভূসংলগ্ন স্তরে। এবং এই স্তরেও প্রচুর ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ও থাকে। তারপরে আসি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। সো এখন এখান থেকে আমরা জানি যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল যে কার্যকরী একক, সেটা হচ্ছে ইকোলজি। সো ইকোসিস্টেম হচ্ছে ইকোলজির মূল কার্যকরী একক। এই যে ইকোসিস্টেমটা ইকোলজির মূল কার্যকরী একক। তারপরে আসি এই যে ইকোসিস্টেমের উপাদান, সেটা ইম্পর্ট্যান্ট। সেই ইকোসিস্টেমের উপাদানকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে সজীব বা জীব বা জৈব উপাদান। তো অজীব উপাদানের মধ্যে আছে অজৈবের মধ্যে আছে ক্যালসিয়াম বা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পানি লবণ দেওয়াই আছে এখানে। তারপরে জৈব উপাদানের মধ্যে আছে শর্করা, প্রোটিন, লিপিড এবং হিউমাস পদার্থ। তারপরে ভৌতের মধ্যে আছে, এই যে এক্সট্রা করে আমি লিখে নিচ্ছি এখানে, পিএইচ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। তারপরে জীব বা সজীব উপাদানের মধ্যে আছে স্বভোজী উদ্ভিদ এবং বা স্বভোজী উৎপাদক, এবং তারপর আছে পরভোজী বা স্বভোজীর আরও নাম আছে, যে অটোট্রপিক, ফাইটোপ্লাঙ্কটন, বা পরভোজীর অপর নাম আছে হেটারোট্রপিক। সো এখানে এসিপি এবং সিসিডি দিয়ে আমি কী বোঝাচ্ছি সেটা আমি পরের পেজে যে বলছি।
নেক্সট পেজ, বাস্তুতন্ত্রের বা ইকোসিস্টেমের জীব উপাদান। সেখানে উৎপাদক আমরা কি জানি যে সবুজ উদ্ভিদ যেগুলো খেয়ে প্রাইমারি উদ্ভিদগুলো বা প্রাইমারি খাদ্যগুলো বেঁচে থাকে। সো ছোট ছোট গাছপালা বা পুকুর ও বিলের উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এটাকে ডায়াটমও বলা হয়। ডায়াটম বলা হয়। এই ডায়াটম নিয়ে তোমরা হচ্ছে শৈবাল ছত্রাক অধ্যায়ের 3 নাম্বার পেজে সম্ভবত আছে, মিডিলের দিকে, ডায়াটম নিয়ে। সো পুকুর বা বিলের প্রধান উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন বা ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ, নট প্রাণী, উদ্ভিদ। সো এখানে এস, এই যে স্পাইরুলিনার এস, তারপরে ইউডোরিনার ই এবং প্যান্ডোরিনার পি, এভাবে দিয়ে এসিপি দিয়ে উৎপাদকগুলো মনে রাখতে পারো, এসিপি। সো এসইপি এগুলো হচ্ছে উৎপাদক। যাতে পরীক্ষায় যে 4টা অপশান থাকে 3টা তো এটা থাকবে এবং 9 দিয়ে প্রশ্ন করলে বাকি আর একটা থাকবে, ওইটাই অ্যান্সার হবে। তারপরে খাদক বা কনজিউমার। খাদক বা কনজিউমার হচ্ছে যারা উৎপাদক খেয়ে বেঁচে থাকে তারাই খাদক, এবং এক্ষেত্রে প্রাথমিক খাদক হচ্ছে জুওপ্লাঙ্কটন, যেগুলো হচ্ছে সিসিডি দিয়ে বলতে বোঝাচ্ছি সাইক্লোপস, সাইপ্রিস এবং ড্যাফনিয়া, এবং সাথে আরও একটা আছে যে অর্নিথোসেরাস। তো ওটা এক্সট্রা ইনফো, তোমরা আপাতত মূল বইটাই পড়ো। তারপরে আছে বিয়োজক। বিয়োজকের আরও কয়েকটা নাম আছে, ডিকম্পোজার, স্যাপ্রোফাজ, ট্রান্সফর্মার, স্যাপ্রোট্রপস এবং মাইক্রো কনজিউমার। বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এগুলো হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজারের উদাহরণ। তারপরে আছে এগুলা মুখস্থ। তারপরে মানুষ তো সর্বভোগ প্রাণী। এখানে আছে ইকোলজিক্যাল পিরামিড। তো ইকোলজিক্যাল পিরামিড থেকে এক্সটেন্ড একটা পড়া লাগবে, সেটা হচ্ছে চার্লস এলটন 1927 সালে এটা প্রথম বর্ণনা করেন, তাই তার নাম অনুসারে এটাকে এলটনিয়ান পিরামিডও বলা হয়। তারপরে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার পিরামিড। তো সংখ্যার পিরামিড নিয়ে তেমন কিছু বলবো না, শুধু এটুকু যে উপরে গেলে খাদক কমে, কারণ পিরামিড তো এই ত্রিকোণাকার, নিচে তো জায়গা বেশি। সো নিচে উদ্ভিদ বা উৎপাদক, তারপরে প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, এভাবে উপরের দিকে যাবে। সো নিচের দিকে যেহেতু জায়গা বেশি সেহেতু প্রাণী বেশি হবে। সো উপরে গেলে খাদক কমবে, কারণ উপরে এগুলো কম থাকে। তারপরে পরের পেজে যাই। পরের পেজে হচ্ছে বায়োমাসের উদাহরণ। জীবস পদার্থের মোট শুষ্ক ওজনই হলো বায়োমাস। তারপরে শক্তির পিরামিডে প্রতি খাদ্য স্তরের বায়োমাসে শক্তির পরিমাণ নির্দেশ করে। শক্তির পিরামিড সবসময় সোজা আকৃতির হয়। শক্তি সোজা, এই যে শক্তি সোজা একটা মিল আছে। দেন আসি এগুলা সব রিডিং বা নিজে পড়তে হবে। তারপর আছে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। সো এখানে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। শক্তি প্রবাহ একমুখী। শক্তির মূল উৎস কি? সূর্য বা সৌরশক্তি। আমরা জানি শক্তির মূল উৎস হচ্ছে পৃথিবীর বা সৌর জগতের সব কিছুর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য বা সৌরশক্তি। তারপরে আছে শেষের দিকে যত যাওয়া হয় তত শক্তির ক্রমব্যয় ঘটে। এখানে কোনো ব্যয়ের জায়গায় বা ঊর্ধ্বমুখী এমন কিছু অপশন থাকতে পারে। সো সেটাই যদি প্রশ্নে না বোধক দেয় তাহলে সেটা হবে অ্যান্সার। তারপর আছে শক্তি প্রবাহ থার্মোডাইনামিক্সের প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পূর্ণ প্রযোজ্য। সো ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে যে ডিকিউ সমান ডিও প্লাস ডিডাব্লিউ। তারপরে সেকেন্ড সূত্র আছে যে এন্ট্রপির, ডিকিউ সমান সমান টি ইন্টু ডিএস বা ডিএস সমান ডিকিউ বাই টি, যে এইগুলা যে সম্পূর্ণভাবে প্রযোজ্য এই ক্ষেত্রে, কারণ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা কেবল এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয় মাত্র। সো আমরা দেখি তারপরে দশমাংশ নিয়ম। সো এটা অনেক ইম্পর্টেন্ট যে দশমাংশ নিয়ম কে দেয়। সো লিন্ডেনম্যান দেয় দশমাংশ নিয়ম বা 10% নিয়ম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি আরেকটা এখানে বলে দিই যে থার্মোডাইনামিক্সের প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পূর্ণভাবে প্রযোজ্য। এটা বলতে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র তো হচ্ছে ডিকিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, অর্থাৎ লেফট সাইডে যেটা থাকবে বা জুল এককে যেটা থাকবে, রাইট সাইডেও ঠিক সমপরিমাণ বা দুটার যোগফল সেমই হতে হবে। অর্থাৎ এখানে
শক্তির কোনো ধ্বংস হবে না, শক্তির পুরোটাই হয়তো একরূপ। লেফট সাইডে ছিল হচ্ছে তাপ শক্তি, রাইট সাইডে সেটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ মোট শক্তি একই। আর এখানে বলা হচ্ছে শক্তি রূপান্তরের সময় রূপান্তরের প্রয়োজনে কিছু শক্তির অপচয় ঘটে। এখানে শক্তির অপচয় ঘটে তার মানে এই না যে শক্তি আগে যেটা ছিল কনভার্টে কিছুটা কমে গেছে, এমন না। মানে আমার যেই শক্তিটা লাগবে সেই শক্তিটার কিছু অপচয় ঘটেছে, আর ওই শক্তিটা যেটুকু অপচয় ঘটেছে সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে যেটা আমার লাগে না। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ফিজিক্সের অনুশীলনীতে এমন একটা কোশ্চেন ছিল, ধরো আমি একটু বের করে দেখাই, সম্ভবত লাস্টের দিকে। হ্যাঁ, এই যে কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত হবে তা জানা যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। কারণ এখানে দক্ষতার এটা আসে, দক্ষতা সমান সমান যতটুকু কাজ লাগবে আমার, এই ডাব্লুটা তো আউটপুট আর Q1 এটা হচ্ছে ইনপুট। সো এভাবে যতটুকু আমার লাগবে মানে যেই শক্তিটা লাগবে ওই শক্তিটার ক্ষেত্রে কিছুটা অপচয় ঘটছে, এবং অপচয়কৃত শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই রূপান্তরিত যেটা আমার লাগবে না। সো সেখানে সেটাই বলা হয়েছে শক্তি রূপান্তরের সময় রূপান্তরের প্রয়োজনে শক্তির কিছু অপচয় ঘটে। তারপরে জীবের অভিযোজন, এখান থেকে আমাদের উদ্ভিদগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: হাইড্রোফাইট, জেরোফাইট এবং মেসোফাইট। সো হাইড্রোফাইট মানে হচ্ছে পানি বা জলজ। হাইড্রো মানে কি? পানি। হাইড্রো মানে তো পানি, ওই যে কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হাইড্রো কথাটা আসে, হাইড্রো মানে পানি। সো হাইড্রোফাইট, ফাইট মানে উদ্ভিদ, সো জলজ উদ্ভিদ বা পানির উদ্ভিদ মানে তো জলজ উদ্ভিদ। তারপরে জেরোফাইট, জেরো অর্থ হচ্ছে মরুভূমির, মরুভূমির উদ্ভিদ। জেরোফাইট মানে মরুভূমির উদ্ভিদ। তারপরে আছে হচ্ছে মেসোফাইট অর্থ হচ্ছে মিঠা পানি। মেসোফাইট মানে মিঠা পানি। তারপরে জেরোফাইট মানে মরুভূমির উদ্ভিদ। তারপরে হাইড্রোফাইট মানে হচ্ছে জলজ উদ্ভিদ। আর আরও একটা আছে হ্যালোফাইট, হ্যালো অর্থ কি? লবণ। সো এটা লোনা পানির উদ্ভিদ বা লোনা মাটির উদ্ভিদ, একই কথা। এখন দেখি জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটকে আবুল হাসান স্যারের বইয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং আমরা আজিব স্যারের বইয়ে 5 ভাগে ভাগ করা আছে। আমরা আগে দেখি এখানে কি কি বলা আছে। প্রথমে হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ, তারপরে আছে 2 নম্বরে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। সো আমি সিরিয়ালটা এভাবে মনে রাখতাম, প্রথমে রাখতাম হচ্ছে এই যে 1 নম্বর মুক্ত ভাসমান, তারপরে হচ্ছে মূলাবদ্ধ ভাসমান, তারপরে মূলাবদ্ধ নিমজ্জিত, তারপরে হচ্ছে উভচর। বইয়ের সিরিয়ালটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য এইভাবে তোমরা যেভাবে মনে রাখতে পারো। সো আমারটা আমি বললাম, আবার আরেকবার বলছি, মুক্ত ভাসমান, মূলাবদ্ধ ভাসমান, তারপরে মূলাবদ্ধ নিমজ্জিত, তারপরে হচ্ছে উভচর। আবার আরেকবার বলছি, মুক্ত ভাসমান, তারপরে মূলাবদ্ধ ভাসমান, মূলাবদ্ধ নিমজ্জিত, তারপরে হচ্ছে উভচর। এবং যেটা বলছিলাম যে আজিব স্যারের বই আর একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে মুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ। সেখানে উদাহরণ আছে ঝাঁঝি এবং নাজা, এই 2টা উদ্ভিদ। সো এখন দেখি এটা কীভাবে মনে রাখা যায়। আগে দেখি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের ক্ষেত্রে, শেষে পানা থাকে। সো পানা, এই যে কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, তারপরে আছে এপাশে সব কিছু পানা। তো এখন এই অধ্যায়ের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম লাগে না, তবুও কিভাবে নামের মধ্যেই আর কি মনে রাখা যায় সেটা বলছি। কারণ যদি কখনো থাকে যে কচুরি পানার বৈজ্ঞানিক নাম কোনটি, এভাবে ইউজুয়ালি আসে না, তবুও। সো কচুরি পানা, এই যে কচুরি পানা, কচুরি, এই যে কচু, এখানেও দেওয়া আছে যে CRASSI, একটা মিল আছে, কচুরি ক্রাচি, এরকম কচুরি ক্রাচি এভাবে। তারপর আছে খুদি মানে কি? ক্ষুদ্র মানে হচ্ছে মাইনর, ওই যে মেজরিটি মাইনরিটি সেখানকার মাইনর মানে ক্ষুদ্র। তো ক্ষুদিপানা আসলে তার বৈজ্ঞানিক নাম হবে যে ক্ষুদ্র থেকে মাইনর। তারপরে আছে গুড়িপানা, এটার কোনো শর্টকাট নেই। দেন এই পাশে হচ্ছে টোপা পানা। সো পানা তো সবগুলো থেকেই বাদ যাচ্ছে, পানা তো সব জায়গায় আছে। সো টোপা, এই যে টোপা, যদি বলে যে টোপার বৈজ্ঞানিক নাম কি? টোপা পানা। সো টোপা, এই যে পা আছে এখানে, পি দিয়ে শুরু হবে। তারপরে হচ্ছে এগুলার কোনো শর্টকাট নেই।
মুক্ত ভাসমান গেল এখন মূলাবদ্ধ ভাসমান। সো আমরা মনে রাখবো যে আমরা নদী নালাতে যেই শাপলা ফুলটা দেখি ওটা হচ্ছে মূলাবদ্ধ ভাসমান। আমি এটাই মনে রাখতাম যে শাপলা ফুলটা হচ্ছে মূলাবদ্ধ, অর্থাৎ মাটিতে লেগে থাকে এবং তার যে পাতা বা ফুলটা আমরা উপরে ভাসমান অবস্থায় দেখতে পাই। তাই মূলাবদ্ধ অর্থাৎ মূলটা মাটির নিচে মাটির সাথে লেগে থাকে এবং ভেসে থাকে, তাই ভাসমান, মূলাবদ্ধ ভাসমান। আর এটা তো জলজ উদ্ভিদ যেহেতু পানিতে জন্মায়। তারপরে হচ্ছে এটার উদাহরণ তো সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা, অর্থাৎ শাপলা রিলেটেড যা আছে তাই। তারপরে 3 নম্বর হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। আবার বলি, 1 নম্বরে হচ্ছে মুক্ত ভাসমান, 2 নম্বরে হচ্ছে মূলাবদ্ধ ভাসমান, 3 নম্বরে হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত, 4 নম্বরে হচ্ছে উভচর, এবং আজিব স্যারের বই আর একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে মুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ, সেটা হচ্ছে ঝাঁসি এবং নাজা। সো এখন এটা দেখি আমরা মূলাবদ্ধ নিমজ্জিত এটা কীভাবে মনে রাখা যায়। সো এখানে দেখছি হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত, অর্থাৎ মূলটাও মাটির সাথে আবদ্ধ থাকবে। মূলাবদ্ধ, মূল প্লাস আবদ্ধ, সেখান থেকে আসছে মূলত মূলাবদ্ধ। সো মূলাবদ্ধ নিমজ্জিত, নিমজ্জিত মানে তার দেহটাকে বোঝানো হয়েছে, তার দেহটাও পানির নিচে থাকবে। আর মূলাবদ্ধ মানে মূলটা মাটির সাথে আবদ্ধ থাকবে। সো দুইটাই নিচে। সো এটার উদাহরণ আছে হাইড্রিলা, পাতাশাওলা, পাতাঝাজি, সিরোটাফাইলাম, শ্যামাগলা। আর এখানে হাইড্রিলা, এটা কিন্তু হাইড্রুলা না, হাইড্রুলা হচ্ছে শিশু হাইড্রা, অর্থাৎ হাইড্রার ছোট যে রূপটা, বাচ্চা রূপটা, সেটা হচ্ছে হাইড্রুলা, এটা হচ্ছে হাইড্রিলা। হাইড্রিলা তো উদ্ভিদ আর হাইড্রা তো হচ্ছে প্রাণী, হাইড্রুলা হচ্ছে প্রাণী। তারপরে দেখি আমরা উভচর। উভচরের 4 নম্বরটা হচ্ছে উভচর। উভচর মনে রাখার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে হক। হতে হচ্ছে কি হেলেঞ্চা, এবং কতে কর্মিলতা, এবং আবার কতে হচ্ছে কিশোরদাম। সো উভচর উদ্ভিদ যদি বলে, বা এই যে অ্যামফি, অ্যামফি মানেই উভচর। জুলজিতেও যেমন আছে উভচর, উভচরের একটা শ্রেণী আছে। তারপরে এই অ্যামফি যেখানে যেখানে থাকবে সেখানে তার মানে হচ্ছে উভচর, উভ চর না, উভ বা উভয় দিক। যেমন সম্ভবত কোষ রসায়নে লেফট সাইডে একটা আছে যে অ্যাম্ফোটেরিক যৌগ। সো অ্যাম্ফো মানেই উহ বা দুইটা, ওর মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। সো যাই হোক, উভচরের এই উদ্ভিদটা মনে রাখার টেকনিক হচ্ছে হতে হচ্ছে হেলেঞ্চা, এবং কতে কলমিলতা বা কিশোরদাম। তারপরে জলজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য, সবগুলো তার টেকনিক দেওয়া হয় না, যেগুলো লাগে আর কি, এটা যদি পরীক্ষায় সেটাই লাভ। তো নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড নরম। কাণ্ড নরম কি, তার মানে হচ্ছে কাণ্ড দিয়ে পানি বা কিছু তো নিচে যাওয়া আসা করবে, সেই জন্য নরম হতে হবে। শক্ত যদি হয় তাহলে তো সহজেই যেতে পারবে না নিচে, উপরে নিচে। আর পানিতে যেহেতু থাকে সেটা নরমই হয়। আমরা তো শাপলা বা যে কোনো কিছুর একটা নদী থেকে তুলে এনে হাতে দেখলে তো বোঝা যায় সেটার যে লাম্বা কাণ্ড থাকে সেটা তো খুব নরম, হাত দিয়ে চাপ দিলে সেটা ভেঙে যায়। অন্যান্য যেমন মেহগনি গাছ বা শিশু গাছ বা রেইন ট্রি যেটাই বলি, সেটা তো আর হাত দিয়ে তো কাণ্ড তো ভাঙা যায় না, যেমন শাপলা ফুলের বা জলজ উদ্ভিদের ভাঙা যায়। এটা পরীক্ষায় যখন আসবে তখন এই মাথার মধ্যে এটা কল্পনা করে নিতে হবে যে আমি মাথার মধ্যে ওটা দেখছি যে শাপলা ফুল কেমন বা তার কাণ্ড কেমন, এভাবে। তারপরে জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না, সেই জন্য তো আমরা যেমন টানলে ছিঁড়ে যায় বা সব কিছু থাকে না। তারপরে হচ্ছে কাণ্ড পাতার বহিতক কিউটিনযুক্ত থাকে না, পত্ররন্ধ্র থাকে না। সে তো পানির ভেতরেই থাকে, তার পত্ররন্ধ্র তার থাকার কোনো দরকারই নেই। পত্ররন্ধ্র মানে কি, পত্ররন্ধ্রের ভেতরে দিয়ে পানিটা নির্গত হয়, সেটা হচ্ছে বাষ্পাকারে। আর এটা তো থাকে হচ্ছে তরলের, পানিতে থাকে, সেটা তো তরল। সো এটা থাকার প্রশ্নই আসে না। তবে পানি পত্ররন্ধ্র যদি থাকে তো সেক্ষেত্রে পানিটা তরল আকারে বের হয়। কিন্তু যদি শুধু পত্ররন্ধ্র থাকে, তার ভেতর দিয়ে তো পানি বাষ্পাকারে নির্গত হয়, তাই এখানে পত্ররন্ধ্র থাকে না। তারপরে হচ্ছে জাইলেম অনুপস্থিত থাকে, কারণ এ তো জলের মধ্যেই আছে, তাই জাইলেমের তো দরকার নেই। জাইলেমের কাজ কি, যে পানি পরিবহন করা। সে তো জলের মধ্যে আছে, তাই তার আর পানি এক্সট্রা করে আর জাইলেম থাকার কোনো দরকার নেই। এটার অঙ্গ প্রত্যঙ্গ তো শক্ত হয় না, সেই জন্য তো টানলে ছিঁড়ে যায় কাণ্ড। তারপরে অনেক কিছু তার তো টানলে ছিঁড়ে যায়, খুব নরম, এটা শক্ত হয় না। সেটার কারণ হচ্ছে মেকানিক্যাল টিস্যু খুবই কম থাকে, সেই জন্য। তারপরে আছে যান্ত্রিক টিস্যু কম থাকে, সেজন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় হয় না, অর্থাৎ শক্ত হয় না। তারপরে আসি
নিমজ্জিত উদ্ভিদের পাতা ও কাণ্ডের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই সালোক সংশ্লেষণ করতে পারে। তো সালোক সংশ্লেষণ তো করাই লাগবে তার খাদ্যের জন্য। তারপরে আসি মরুজ উদ্ভিদ বা জেরোফাইট। জেরো মানেই হচ্ছে মরুভূমির উদ্ভিদ, আর ফাইট মানে তো উদ্ভিদ। জেরো মানে মরুভূমি, এবং ফাইট মানে উদ্ভিদ, মরুভূমির উদ্ভিদ। সো এখানে পড়ার মতো কিছু নাই। তারপরে দেখি যেখানে পানির পরিমাণ কম কিন্তু প্রস্রবণের হার বেশি, সেখানে মরুজ উদ্ভিদ অধিক জন্মে। কারণ হচ্ছে আমরা যদি মরুভূমি ময় কয়েকটা দেশ দেখি, যেমন সৌদি আরব কিংবা সাহারা মরুভূমি বা গোবি মরুভূমি, আমরা সৌদি আরবের ক্ষেত্রেই বলি। সৌদি আরবে তো মরুভূমিতে তো পানি থাকেই না, পানি থাকে না বললেই চলে, অনেক গভীরে থাকে। তো সেক্ষেত্রে তাই পানির পরিমাণ এখানে কম থাকবে, সেখানে তো মরুজ উদ্ভিদ জন্মাবে। তবে এখানে 4টে ভাগে ভাগ করা আছে, যে খরা এড়ানো উদ্ভিদ, এই ইংলিশ নামটা মনে রাখবা। প্রথম ড্রট, এগুলো তো একই, তো আমি এইভাবে মনে রাখতাম, এই যে স্কেপিং, এভেডিং, এই যে এন্ডোরিং এবং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ। তারপরে আসি মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। মূল তো অনেক গভীরে থাকে, যেমন খেজুর গাছের যদি বলি, খেজুর গাছ তো মরুভূমিতে থাকে সৌদি আরবে। সো খেজুর গাছের মূল তো অনেক গভীরে থাকে, সেজন্য সেটা অনেক শক্ত, সেটা নড়ানো যায় না। সো মাটির গভীরে প্রসারিত থাকে। আর মূল একদম অনেক গভীরে, কারণ কি? মূলের সাথে তো পানি পরিবাহিত হয় উদ্ভিদের বিভিন্ন দেহে। তো মূল যদি মরুভূমিতে তো পানি অনেক গভীরে থাকে, তাই মূল অনেক গভীরে থাকা লাগবে। তারপরে পাতা অনেক ক্ষেত্রে কণ্টকে রূপান্তর, কণ্টক মানে হচ্ছে কাঁটা। সো কাঁটায় রূপান্তরিত হয়, কারণ মরুভূমিতে তো খুব পানিই কম। সো পানি কম থাকলে তো এবং কাঁটা থাকলে সেখান থেকে পানি বের হবে না, সে পানিটাকে সংরক্ষণ করে রাখতে পারবে, রিজার্ভ করে রাখতে পারবে। তারপরে হচ্ছে এটা তো বলছি মূল মাটির উপরিতলের কাছাকাছি। মূল তো সুগঠিত, কারণ এদের মূল খুবই শক্ত এবং সব কিছু আছে এখানে। প্রস্বেদন হ্রাস পায়, কারণ কি? এখানে এদের তো পানিই থাকে কম। হ্যাঁ, এখানে এদের তো পানি থাকে কম, তাই। আর এখানে তো এই যে পাতায় তো এই যে কাঁটা টাইপের থাকে, কণ্টকে রূপান্তরিত হয়, সেই জন্য এদের প্রস্বেদন হার কম হয়, পানি বের হতে পারে না, সেই জন্য প্রস্বেদন হার কম কম হয়, কারণ সেটা পানিটাকে রিজার্ভ করে রাখতে হবে। তো পানি তো নেই, কম মরুভূমিতে। তারপরে আছে এই যে সুগঠিত, এই জন্য তো এদের মূলটা সুগঠিত হয়। প্রস্বেদনের হার খুব কম, কারণ পানি এমনিতেই খুব কম থাকে। তারপর আমরা দেখি যে মরুজ উদ্ভিদের উদাহরণগুলো দেখি। সো মরুজ উদ্ভিদের উদাহরণ, আমি কোনো ছন্দ বানাইনি এখানে, তোমাদের কাছে ছন্দ যদি থাকে তাহলে সেটা পড়বা। আমি যে মনে রাখছিলাম সেটা হচ্ছে খেজুর গাছ তো আমার কমন সেন্স যে মরুজ উদ্ভিদ। খেজুর গাছ তো হচ্ছে মরুজ উদ্ভিদ, সৌদি আরবের ওই ওই হিসেব করলে দেখা যায়। সেই মনে রাখতে হবে যে শতমূলী শতাব্দী আকন্দ ঘৃতকুমারী, এভাবে শতমূলী 2-3 বার পড়লে মাথার মধ্যে গেঁথে যাবে। সো শতমূলী শতাব্দী আকন্দ ঘৃতকুমারী করবি ফণী মনসা। আবার বলছি, শতমূলী শতাব্দী আকন্দ ঘৃতকুমারী, এই 4টা তো পরপর একদম কয়েকবার পড়লে মনে থাকবে। তারপরে এটার তালে তালে এইটাও হয়ে যাবে, যে করবি ফণী মনসা, পাথরকুচি, ইউফারবিয়া, এগুলা পড়তে পারো। তো পাথরকুচিটা ইম্পর্টেন্ট আছে। তারপরে বলি খেজুর গাছের বৈজ্ঞানিক নাম যদি বলি, সো আমাদের ধরো কেউ একজন হজে গেছে, সে ফেরার সময় খেজুর আনছে। সো কি বলবো? যে ফেরার সময় খেজুর আনে। সো এই যে খেজুর গাছের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যে ফেরা থাকবে, ফেরার সময় খেজুর আনে। তারপরে হচ্ছে লোনা মাটির উদ্ভিদ। এখানে এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম, যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর সাথে ম্যাগনেসিয়াম সালফেট। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, ম্যাগনেসিয়ামের 12 পারমাণবিক সংখ্যা। তো সোডিয়াম ম্যাগনেসিয়াম এভাবে পড়বা, যে সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে ম্যাগনেসিয়াম সালফেট। এই যে ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। তারপরে আসি লোনা মাটির উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য। সো লোনা মাটির উদ্ভিদ, বা এটা কি হ্যালোফাইট? হ্যাঁ, হ্যালোফাইট। এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে স্তম্ভমূল বা ঠ্যাসমূল, আর শ্বাসমূল বা নিওমেটোফোর। সো এখানে কোশ্চেন আসতে পারে যে মাটিতে অক্সিজেন কম থাকায় কোনটা সৃষ্টি হয়। অপশানে থাকবে স্তম্ভমূলও থাকবে, ঠ্যাসমূলও থাকবে, সাথে, এবং এই 2টার যে কোনো একটা হয়তো দিয়ে দেবে, অপশানের উত্তর হবে কিন্তু এইটা।
সো আগে দেখি স্তম্ভমূল বা ঠ্যাসমূল থাকে এটা হচ্ছে মাটির নিচে থাকে, আর অক্সিজেন কম থাকে যে শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে, যেটা সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখি যে মাটির উপরে যে শিকড়গুলো চলে আসে, বা ওই যে ওটাই হচ্ছে মূল আর কি, ছোটোখাটো ওটাই হচ্ছে শ্বাসমূল। মাটিতে অক্সিজেন পরিমাণ কম থাকে সেগুলো উপরে উঠে আসে। তো এক কথায় এই যে ঠ্যাসমূল থাকে মাটির নিচে, এবং এই যে শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে মাটির উপরে, এবং অক্সিজেন পরিমাণ কম থাকায় এগুলো উপরে উঠে আসে, মাটিতে যেহেতু অক্সিজেন পরিমাণ কম থাকে। তারপরে হচ্ছে লোনা মাটির উদ্ভিদ, জরায়ু অঙ্কুরোদ্গম ঘটে। তারপরে আসি এই যে ম্যানগ্রোভ অঞ্চলের অনেক উদ্ভিদের জরায়ু অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। ম্যানগ্রোভ উদ্ভিদে কি ওই যে লোনা মাটির উদ্ভিদ, ওখানে জরায়ু অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। লবণাক্ত উদ্ভিদের উদাহরণ মনে রাখার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে এই যে লেখা রেখেছি আমি, সুন্দর পশুর মাথা কেন আমড়ার মতো বড় গোল ও তেলতেলে হয়। সো 1 নম্বরে সুন্দর দ্বারা বোঝাচ্ছি আমি হচ্ছে এই যে সুন্দরী। তারপরে 2 নম্বরে হচ্ছে পশুর দ্বারা বোঝাচ্ছি আমি এই যে পশুর। তারপরে 3 নম্বর আছে কেন দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে এই যে কেওড়া। এবং 4 নম্বরে আছে হচ্ছে আমড়া দিয়ে আমি মনে রাখি হচ্ছে কাঁকড়া, এই যে আমড়া কাঁকড়া। তারপরে হচ্ছে বড় দিয়ে মনে রাখি আমি হচ্ছে বোরা, এই যে বড় দিয়ে বোরা। দেন হচ্ছে গোল দিয়ে আমি 3টা মনে রাখি, সেটা হচ্ছে গোল দিয়ে এই যে গোলপাতা গেওয়া এবং হচ্ছে গরান। তারপর আছে তেলতেলে হয়। সো এখানে হয় দিয়ে মনে রাখি হাড়গোজা। আমি আরেকবার বলি, সুন্দর পশুর মাথা কেন বড় গোল ও তেলতেলে হয়। এখানে সুন্দর দিয়ে বোঝাচ্ছি সুন্দরী, তারপরে পশুর দিয়ে বোঝাচ্ছি পশুর, তারপরে কেন দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কেওড়া, এবং আমড়া দিয়ে মনে রাখি কাঁকড়া, তারপরে বড় দিয়ে মনে রাখি হচ্ছে বোরা, এবং গোল দিয়ে মনে রাখি হচ্ছে গোলপাতা গেওয়া গরম। তারপরে তেলতেলে হয়, এই হয় দিয়ে মনে রাখি হচ্ছে হাড়গোজা। তারপরে মাঝে মাঝে আমাদের আসে যে সুন্দরী গাছের বা সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি। সো আমি মনে রাখতে পারি যে সুন্দরী হেরা ফেমাস। সুন্দরী হীরা ফেমাস। এই যে হীরা বলতে এই যে HERI, হীরার মতো একটা নাম। তো হীরা ফোম মানে কি ফেমাস, সুন্দরী হীরা ফেমাস। এভাবে অপশান দেখলে তো মনে রাখতে পারো, সেভাবে আমি বলছি। তারপরে হচ্ছে তো পড়ে আসছি। তারপরে যে মেসোফাইট মানে কি মিঠা পানির উদ্ভিদ। সো মিঠা পানি হচ্ছে যে মিষ্টি পানি, আর মিষ্টি পানি তো লোনা পানি না, এটা তো কমন সেন্স, যে যেখানে মিষ্টি থাকবে সেটার উল্টাই তো লোনা, তো লোনা পানি না। এখান থেকে তোমরা একবারে এই ছকটা পড়ে নিবে, আর আমি পরবর্তীতে সময় হলে আমি আলাদাভাবে ছকের উপর ভিডিও তৈরি করবো একটা। তারপরে হচ্ছে বায়োম বা জীবভূমি। এখানে মরুভূমির বায়োম, প্রথম কথা এর বাষ্পায়ন হার অনেক বেশি। সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি, যেটা আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে ঘাস হলো তৃণভূমি বায়োমের প্রধান ভেজিটেশন। এই যে এইখান থেকে এই প্রশ্নটা আসে যে মাটি হিউমাস সমৃদ্ধ, কোনটার বায়োম হচ্ছে হিউমাস সমৃদ্ধ, অ্যান্সার হবে তৃণভূমির বায়োম। তারপরে আছে সাভানা। তো সাভানা বাৎসরিক বৃষ্টিপাতটা মনে রাখতে হবে 100 থেকে 150। এটা মনে রাখতে পারো যে আমাদের কি ওই যে একটা নায়িকা ছিল সাভানা, সো ও সাভানা অভিনয় কি ওই যে সেলাই করতো, অভিনয় তো সেরা ছিল। সো সাভানা অভিনয় 100, সেভাবে মনে রাখতে হবে যে সাভানা অভিনয় 100। তো সাভানা বায়োমের বাৎসরিক বৃষ্টিপাত হবে 100 থেকে 150। সো কি সাভানা অভিনয় 100-তে 100, সো সেভাবে সাভানা বায়োমে বৃষ্টিপাত হবে 100 থেকে 150 সেন্টিমিটার। তারপরে হচ্ছে সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম হলো তুন্দ্রা। উত্তরে যে এখানে একটা তর মতো উচ্চারণ হয়, তাই হচ্ছে উত্তরে যে ততে তুন্দ্রা, উত্তর ততে তুন্দ্রা। আর এটাও আসে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো মস ও লাইকেন। ওই যে পাহাড়ের কোনা কানা থেকে তৈরি হয় আর কি মূলত এটা। তারপরে আসি হচ্ছে সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে
এই যে এটা দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কারণ হচ্ছে সমগ্র বিশ্বের মোট উৎপাদনের 20% অক্সিজেন এই বনে নির্গত হয়। অনেক জায়গায় এখানে 20, 22 আবার 25 আছে, সেন্সর হবে এখানে আমাদের বইয়ের মধ্যে 20%। তারপরে আছে হচ্ছে পত্রঝরার আর একটা অপর নাম এই যে পর্ণমোচী বনাঞ্চল, এটাও মনে রাখতে পারো। তারপরে বাংলাদেশ শালবন যে কোন ফরেস্টের, এটা মনে রাখতে পারো। তারপরে আছে হচ্ছে এই যে ম্যানগ্রোভ বনাঞ্চল বা সুন্দরবনের এই যে ওইটা, এখানকার গড় বৃষ্টিপাতটা মনে রাখতে হবে 160 থেকে 200। তো এভাবে মনে রাখতে পারো যে সুন্দরবন 160, সুন্দরবন 160, সুন্দর 60, এই যে সুন্দরবন 160, তো 160 থেকে 200 সেন্টিমিটার বাৎসরিক গড় বৃষ্টিপাত। তারপরে আছে হচ্ছে এগুলো থেকে মেইনলি আমার লাস্টের ওইখান থেকেই বেশি কোশ্চেন আসে, সো এখান থেকে আমি বেশি সময় নিব না। এটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রথম বায়োম, কারণ সাগর তো বেশি এই যে সামুদ্রিক বা লোনা পানির বায়োম, এটা স্বাভাবিকভাবেই পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম। কারণ কি, পৃথিবীর বেশিরভাগ জুড়েই তো পানি আছে, সমুদ্র আছে, যে পৃথিবীর সম্ভবত 71 ভাগ পানি এবং 29 ভাগ স্থল, সেই অনুযায়ী তো সামুদ্রিক বা লোনা পানির বায়োমটাই সবচেয়ে বড় হবে। তারপরে পেলজিক অঞ্চল, এই যে পেলজিকতে পৃষ্ঠীয়, পথে পেলজিক, পথে পৃষ্ঠীয়যুক্ত অঞ্চলকে বোঝায়, এটা মনে রাখতে পারো। তারপরে আছে বেন্থিক অঞ্চল, বেন মানে কি, আলো ব্যান করে দেওয়া, সো যেখানে আলো পৌঁছাবে না, আলোহীন, সেটাই হচ্ছে বেন্থিক অঞ্চল। তারপরে বিশাল, নামের মধ্যে বিশাল আছে, তাই সমুদ্রের গভীর, অনেক বিশাল স্থান, অনেক গভীর, অনেক বিশাল স্থানকে বোঝায়। বিশাল মানে কি, অনেক গভীর। তারপরে আছে এই যে 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেই মেনলি কোশ্চেনটা আসে। সো এটা উপরে আলাদা কিছু কিছু বেছে বেছে তোমরা পড়তে পারো, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, কিংবা আমি পরবর্তীতে বানাবো, তখন এটা বলে দেবো। সো এটা তোমরা বেছে বেছে কিছু মুখস্থ করবা। তারপরে আছে এই যে এগুলা, তারপরে আছে হচ্ছে এই যে এক্সোটিক ওই যে আমরা এক্সিট, বিমানবন্দর বা যে কোনো শপিং মলে গেলে এক্সিট থাকে, এক্সিট মানে কি বাহির, বাহির মানে কি বিদেশি। আর এন্ডো মানে কি ভিতরের, আমরা তো আঞ্চলিক মানে বা দেশি। এক্সোটিক মানে কি বহিরাগত বা বিদেশি। তাই এখানে এগুলোর উদাহরণ মনে রাখতে হবে। তারপরে এখান থেকে যদি কোনো বৈজ্ঞানিক নাম আসে সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি বলে দিই। এই যে নাপতিকইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে এই যে নাপিত। আমাদের কি ওই যে বাচ্চারা যখন নাপিতের কাছে চুল কাটতে যেত, তার কি বাটি কাট দিত, বাটি কাট মানে কি একদম সব সমান করে দিত। সো নাপতিকই এসে আমরা মনে রাখতে পারি যে নাপিত বাটি কাটিং দেয়। সো বাটিতে বাড়ি, নাপতিকইয়ের বৈজ্ঞানিক নামে বাড়ি থাকবে। তারপরে সবুজ রুই তো হচ্ছে ল্যাবিও, তো এখানে লুবিও আছে, আর ফিশারি, এটা এমনি মনে থাকবে। তারপরে আছে গারো পাহাড়ি ব্যাং, তো গারো পাহাড়ি ব্যাং নামের মধ্যে গারো আছে। তারপরে আছে ড্যানিয়েল, নামের মধ্যে ড্যানিয়েল আছে। মেনলি দেবে হচ্ছে ঘড়িয়াল, এই যে ঘড়িয়াল গেভিয়াল, এভাবে মনে রাখতে পারো, ঘড়িয়াল গেভিয়াল বা গড়িয়াল গেভিয়াল। তারপর আছে সিলেটি, নামের মধ্যে সিলেটি আছে। দেন আছে বর্মি ময়ূর। সো ময়ূর কি মিউট হয়ে থাকে না, সবসময় চুপচাপ হয়ে থাকে, যে কোনো পার্কে বা বিভিন্ন গার্ডেনে গেলে দেখবা যে ময়ূর চুপচাপ থাকে। সো ময়ূর থাকে মিউট হয়ে থাকে, তাই এখানে মিউটিকাস। তারপর আছে কাকাতুয়া, যে কাকাতুয়ার নামের মধ্যেই আছে। তারপর আছে শুশুক, তো শুশুক মানে কি শিশু বা বেবি, সো নামের মধ্যেই থাকবে ব্রেভি, এই যে। তারপরে আছে এগুলো সব মুখস্থ, এখানে বোঝানোর কিছুই নাই, সব মুখস্থ। এই যে এটা মনে রাখতে পারো যে সবচেয়ে উঁচু বৃক্ষের মধ্যে এই যে সিভিট, এই যে কতগুলো আছে, এটার বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে। তারপরে আছে যে সোয়াম ফরেস্ট হলো মিঠা পানি বা স্বাদু পানির জলাশয় দ্বারা জলাবদ্ধ বন। এটা মেনলি হচ্ছে ওই যে সিলেটের রাতারগুল জলবন, এখানে একমাত্র বন্যগোলাপ পাওয়া যায়। ওই যে এখানে বলতে কোথায়, এই যে সিলেটের রাতারগুল জলবনে। তো বন্যগোলাপের বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে যে রোজা ইনভো, এটুক দিয়ে মনে রাখলে হবে, রোজা ইনভো, এটুক তো পরীক্ষায় অপশানে থাকবে। তারপরে আছে পত্রঝরা বা পর্ণমোচী, এই যে। তারপরে আসি এই যে এ বনের প্রধান বৃক্ষ শাল, এগুলো রিডিং। তারপরে শাল,
শাল, শাল, এই যে শালের যদি বৈজ্ঞানিক নাম বলে তো শাল শো, যে শাল শো, এই যে মিল আছে একটা তালবাসা দিয়ে শাল শো। তারপরে আছে হচ্ছে বনের, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, বনে নিম। তারপর আছে যে এখন বলছিলাম একটু আগে, মাটিতে অক্সিজেনের অভাব থাকায় বৃক্ষের শ্বাসমূল বা নিউমাটোফোর হয়। এই নিউমাটোফোরের এটা শ্বাসমূল, এটা নিচে থাকে না উপরে থাকে? এটা থাকে হচ্ছে উপরে, মাটিতে অক্সিজেনের অভাব হয় সেই জন্য সেটা উপরে চলে আসে। তারপর আছে গোলপাতা। সো গোলপাতার বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারো যে নিপাতো। সো নিপু গোল, গোলপাতা নিপু, নিপা, এভাবে নামের মধ্যে একটা মিল থাকবে। সো পশুরের বৈজ্ঞানিক নামও পশু জ্বালাই, যে জাইলোতে জ্বালাই, পশুর জ্বালাই। তারপরে আছে এগুলা সাধারণ জ্ঞান বা জিকে হিসেবেও পড়তে পারো। তারপরে এখানে আছে হচ্ছে মল্লিকা ঝাঁঝি কোথায় পাওয়া যায়, এটা তো আসে না ওইভাবে। তারপরে পড়তে পারো, এখন আমরা দেখি হচ্ছে তালিপামের বৈজ্ঞানিক নাম কি? তালিপাম, নামের মধ্যেই তালি আছে, এই যে নামের মধ্যেই তালি। তারপরে নেক্সট পেজ, মল্লিকা ঝাঁঝির বৈজ্ঞানিক নাম আমি কোনো শর্টকাট পাইনি, তোমরা এটা মনে রাখতে পারো। তারপরে আছে খুদে বড়লা। তারপরে আছে হচ্ছে করুদ কুয়ালা, করুদ কুয়ালা নামের একটা মিল আছে, আমি ওইভাবে মনে রাখতাম, তোমরা মনে রাখলে রাখতে পারো। সব বৈজ্ঞানিক নাম ওইভাবে লাগে না আসলে। তারপর আছে রোটালা, নামের মধ্যে রোটালা আছে। দেন আছে এই যে এখান থেকে কোশ্চেনগুলো আসবে যে বাংলাদেশের বিলুপ্ত প্রায় কয়েকটি প্রাণী, এগুলো কিন্তু প্রাণী। আর আগেরগুলো যদি দেখায় সেটা হচ্ছে আগেরগুলো ছিল হচ্ছে বাংলাদেশের বিলুপ্ত কয়েকটি উদ্ভিদ। এই যে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে তোমরা ঘুলিয়ে ফেলো না, যে বাংলাদেশের বিলুপ্ত প্রায় কয়েকটি প্রাণী, এই যে প্রাণী, রাজশকুনের যে বৈজ্ঞানিক নাম আছে। তারপরে আছে হচ্ছে ঘড়িয়াল, এই যে এখন মনে রাখছিলাম ঘড়িয়াল দিয়ে গ্যাভিয়াল, গ্যাভিয়াল। তারপর আছে মিঠা পানির কুমির, নীলগাই। নীলগাইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে নীলগাই, তো বস, তাই সেভাবে মনে রাখতে পারো নীলগাই হচ্ছে বস। সো মেইনলি আমাদেরকে পড়তে হবে হচ্ছে বিলুপ্ত প্রায় কয়েকটি উদ্ভিদের ওই যে 5-6টা আসছে, ওইগুলো মুখস্থ রাখবা। তারপরে এই যে কয়েকটা প্রাণী বিলুপ্ত প্রায়, এগুলো মনে রাখবা। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে যে কোনটি বিলুপ্ত উদ্ভিদ বা বিলুপ্ত প্রাণী, কোনো না কোনো জায়গায় পাবা এটা। তারপর আছে শুশুক, আমরা যে মনে রাখছিলাম শুশুক যে শিশু বা বেবি, সো নামের মধ্যে থাকবে ব্রেভি। তারপরে আসি এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি দু প্রকার, সেটা হচ্ছে ইনসিটু এবং তারপরে এটা হচ্ছে এক্সিটু। এটা কিভাবে, এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই পড়তে হবে। এবং এটা সংক্ষেপে কিভাবে বলা যায় সেটা আমি বলছি। তা হচ্ছে ইনসিটু হচ্ছে প্রাকৃতিক বা নিজেই যেখানে ধরো উদ্ভিদ বা প্রাণী বা গাছপালা যেখানে বেড়ে ওঠে ওখানে তার থাকে, ওখানে সংরক্ষণাবেক্ষণ করা হয়। আমরা সর্বোচ্চ হলে চারিপাশ দিয়ে দেওয়াল বা কিছু বানিয়ে সেটাকে সংরক্ষণ করার কাজে রাখতে পারি। সো ওভারঅল ইনসিটু হচ্ছে যেখানেই প্রাণীটা থাকবে বা গাছপালাটা ইউজুয়ালি থাকে সেখানেই থাকবে। আর এক্সিটু বা এক্স মানে কি বাইরে, আর ইন মানে কি ভেতরে। সো এক্সিটু মানে বাইরে, অর্থাৎ যেখানে প্রাণীটা বা উদ্ভিদটা থাকে সেখানে না রেখে আমরা অন্য বা ম্যানুয়ালি আমরা নিজেরা আর এক জায়গায় সেটা নিয়ে যাই, এক্সিটু। সো এখানে উদাহরণগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ইনসিটু। সো এখন ইনসিটু সংরক্ষণের যে উদাহরণগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, যে ন্যাশনাল পার্ক কি অনেক গাছপালা দিয়ে মণ্ডিত। সো ওটা তো আর তুলে এনে লাগানো না, ওটা ওখানেই হয়েছে, আমরা ওখানে সংরক্ষণ করি, তাই ওটা হচ্ছে ইনসিটু। তারপরে ইকো পার্ক, ইনসিটুর উদাহরণের মধ্যে যা আছে সব সেখানে নিজেই হয়েছে। তারপরে সাফারি পার্ক, এটা হচ্ছে গাজীপুরে আছে সম্ভবত, গাজীপুরে, হ্যাঁ। সো গাজীপুরে সাফারি পার্কে গেলে দেখবা যে মানুষ হচ্ছে
ওর ভেতরে যায় কিন্তু নিজের সেফটি নিয়ে, বা গাড়ির ভেতরে বা কারের ভিতরে দিয়ে যায় এবং বন্য প্রাণীগুলো সরাসরি দেখে, কারণ ওটা ওদের নিজেদেরই জায়গা। আমরা ম্যানুয়ালি ভিতরে ঢুকছি, আমরা নিজেরা ঢুকে তারপরে বেরিয়ে আসছি। সো ওটা ওদের নিজেরই জায়গা, তাই এটা হচ্ছে ওরা ওখানেই থাকে, তাই এটা হচ্ছে ইনসিটু, এই যে সাফারি পার্ক। তারপরে বন্যজীব অভয়ারণ্য, তারপরে হচ্ছে এই যে গেম রিজার্ভ, এটা প্রাকৃতিক, এটাও ইম্পর্টেন্ট, এটাও অপশানে মাঝে মাঝে আসে। এই যে কক্সবাজার জেলার নাফনদীর তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ। তারপরে এই যে 6-7 এগুলো লাগে না, এগুলো তো জিকে হিসেবে পড়তে পারো। সো মেইনলি প্রথম 5টা, যে গেম রিজার্ভ, ইকো পার্ক, তারপরে সাফারি ইকো পার্ক, তারপরে ন্যাশনাল পার্ক, এগুলো পড়লে হয়ে যায়। তারপরে আসি হচ্ছে কৃত্রিম বাসস্থান সংরক্ষণ বা এক্সিট রিজার্ভ। কি বললাম যে এক্সিট মানে কি, এক্স মানে কি বাইরে, বহিরাগত। তো হচ্ছে একটা জীব বা প্রাণী যেখানেই বেড়ে ওঠার কথা সেখানে যদি বেড়ে ওঠে এবং সে তাকে যদি স্থান পরিবর্তন করে অন্য কোনো জায়গায় নেওয়া হয়, সেই অন্য জায়গাটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ, কারণ সেটা তার নিজের কোনো জায়গা না। এই যেমন বোটানিক্যাল গার্ডেন, যে মিরপুরে আছে এটা, বোটানিক্যাল গার্ডেনে কি বিভিন্ন প্রজাতির গাছপালা উদ্ভিদ অন্য জায়গার থেকে তুলে এনে ওখানে লাগানো হয়েছে বোটানিক্যাল গার্ডেন, তাই ওটা বাইরে থেকে যেহেতু আনো তাই সেটা কৃত্রিম বা এক্সিটু। এক্স মানে কি বাইরে থেকে আনা। আর এই যে বীজ ব্যাংক বা সিড ব্যাংক, এটাও অপশন আসে মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায়। তারপরে আছে যে বীজকে শুকিয়ে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা মনে রাখতে পারো যে বীজ 20 নামের মধ্যে একটা মিল আছে, বীজ 20 -20। তারপরে আছে উদাহরণগুলো মনে রাখবা। তারপর আছে নিম্ন তাপমাত্রা সংরক্ষণ, এখান থেকে আসে হচ্ছে এই যে এই 4টা অপশন আসে অনেক সময়, যে অল্প জীবনকাল সম্পন্ন উদ্ভিদ কোনটা বা নিম্ন তাপমাত্রা সংরক্ষণ করা হয়, এই যে এই 4টা মনে রাখতে হবে এটা। তারপরে হচ্ছে এই যে তাপমাত্রা, এই যে আমাদের আইসিটি বইয়ে ছিল এটা, ক্রায়োসার্জারি, সেখানে এই যে অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন ক্রায়োজেনিক পদ্ধতিতে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এই যে দুইটার ওভারঅল পার্থক্য দেওয়া আছে। সো আমি যদি এক কথায় বলি, ইনসিটু হচ্ছে যেখানে বেড়ে ওঠার কথা সেখানে যদি থাকে সেটা ইনসিটু, আর যদি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে এক্সিটু। আমাদের ন্যাশনাল পার্ক ওটা ওখানে ছিল, নিজেই আছে এখনও, আমরা শুধু জাস্ট চারিপাশ দিয়ে দেওয়াল তৈরি করে দিয়েছি, ওটা ইনসিটুর ভিতরেই থাকবে ওটা। তারপরে সাফারি পার্ক, ওইগুলো ইনসিটু। আর বোটানিক্যাল গার্ডেন, ওখানে তো ওই দেশের বিভিন্ন জায়গার থেকে নিয়ে এসে ওখানে জাস্ট ওটা পার্কটা বানানো, তাই ওটা এক্সিটু। সো এটাই অধ্যায় আরেকটা আছে যে নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ পদ্ধতি হলো এক্সিটু কনজারভেশন। এটা তো একটু আগে পড়লাম, এই যে নিম্ন তাপমাত্রা সংরক্ষণ, এই যে এটা এক্সিটুর অন্তর্ভুক্ত। সো অধ্যায়টা শেষ এখানেই। সো মাঝে মাঝে কিছু কথা আমার বেঁধে গিয়েছে, আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।